ওকে, আচ্ছা হ্যাঁ, তো তোমার কোয়েশ্চেনটা ছিল, আমি যতটুকু বুঝতে পেরেছি তা থেকে হচ্ছে, ওকে, সো তোমার কোয়েশ্চেনটা ছিল এরকম যে আমি মনে করে প্রথমে একটা কিউবিট স্টেট শুরু করলাম, জিরো স্টেটে আছে, আর একটা কিউবিট নিলাম সেটাও জিরো স্টেটে আছে, ঠিক আছে? তারপরে এর উপরে তুমি হ্যাডামার্ট অ্যাপ্লাই করবে, যে কোনো একটা গেটে অ্যাপ্লাই করলাম। ধরো হ্যাডামার্টই ধরো, জি স্যার। ঠিক আছে? এখন আউটপুটটা কি স্টেটে আছে, তাই তো? জি স্যার। মানে এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যালি কি স্ট্রাকচারে আছে? ওকে ফাইন। জি স্যার। তাহলে শুরুতে এটা কি স্টেটে আছে এটা বলতে পারবে? জিরো জিরো স্টেটে আছে স্যার। এটা আছে হচ্ছে জিরো টেন্সর জিরো স্টেটে, রাইট? ও আচ্ছা স্যার। অথবা আমরা হ্যাঁ একে বলি হচ্ছে জিরো জিরো স্টেট। এই জিরো জিরো আর এই দুটো কিন্তু একই জিনিস, জি স্যার। অলরাইট? এখন তাহলে হ্যাডামার্ট দিলে এটা কোন স্টেটে আসবে? প্লাস স্যার স্টেটে। প্লাস আর প্লাস মানে হ্যাঁ, এখন তুমি প্লাস টেন্সর প্লাস, ঠিক আছে? এখন প্লাস টেন্সর প্লাস কে তুমি ভাঙলে কি, মানে কম্পিউটেশনাল বেসিসে ভাঙলে কি আসবে? তাহলে 1/2 1/2 সুপারপজিশন আসবে স্যার। রাইট। এখানে আসবে হচ্ছে হাফ, এখানে আসবে হচ্ছে 0 প্লাস 1 টেন্সর হাফ 0 প্লাস 0 প্লাস 1, মানে হাফটা 1/2 ছিল, তো তো জি এটা স্যার। হাফ হয়ে গিয়েছে আর কি, দুইটা গুণ করে। তাহলে তোমার স্টেটটা হবে হচ্ছে হাফ 0 0 প্লাস হাফ 0 1 প্লাস হাফ 1 0 প্লাস হাফ। স্যার এই কনসেপ্টটা আমার ছিল না যে আপনার ইনপুট যদি আমি দুইটা নেই তাহলে সেটা মানে টেন্সর প্রোডাক্ট হিসেবে মানে ইনপুটটা টেন্সর যায়। প্রোডাক্টের আইডিয়াটা কি? টেন্সর প্রোডাক্টের আইডিয়াটা হচ্ছে যে তুমি দুইটা স্পেসকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করতে পারো, তাই না? জি স্যার। এটাই, দ্যাটস অল ইউ আর ডুইং, যে এই কিউবিটটা যখন এখানে আছে আর এই কিউবিটটা যখন এখানে আছে, এদের ভিতরে আসলে কোনো রিলেশন নাই, এদেরকে তুমি ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম হিসেবে ট্রিট করতে পারো, যেটা তুমি এন্টাঙ্গল হলে পারো না। তো তো ইন্ডিভিজুয়াল সিস্টেম হিসেবে যদি তুমি ট্রিট করতে পারো, এটাই তো আমরা করছি, আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট কিউবিট নিয়েছি, তার মানে হচ্ছে তারা টেন্সর প্রোডাক্ট স্টেটে আছে, টোটাল সিস্টেমটা। ওকে, এরপরে কোশ্চেন। ওকে, আচ্ছা এরপরে বলো কোশ্চেন। স্যার আচ্ছা আমি করবো স্যার। আরেক আরো একটা বলো, হ্যাঁ সমস্যা নেই। জি স্যার আরেকটা কোশ্চেন ছিল যেটা হলো কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি থেকে, সেটা ছিল ওকে, স্যার ওয়েট স্যার একটু বের করে না। আচ্ছা আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, রাইট? আমি শুনতেছি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার ওই যে ব্রেড বার্ড বেসিস যেটা, হ্যাঁ, তো স্যার ওইখানে তো আমরা আলফা জিরো এবং আলফা নটের যে ইনার প্রোডাক্টটা করেছিলাম সেখানে আমাদের আউটপুটটা আসছিল কস স্কোয়ার রুট ওভার বাই 8। তো স্যার এইটা কি স্যার মানে প্রবাবিলিটিটা আসছে না কি আসছে স্যার এটা বুঝি নাই। আচ্ছা দাঁড়াও একটু আমি বের করে নিই নোটটা। পেপার বেসিস, রাইট? জি স্যার। আচ্ছা, তুমি কি নোটটা আছে তোমার সামনে? আমার কাছে স্যার আমি হাতে আচ্ছা লিখেছিলাম স্যার। আচ্ছা, কোশ্চেনটা বলো তবে। স্যার মানে বেরিড বার্ড বেসিস যেটা ছিল যে আলফা ইকুয়ালস টু cos pi by 8 0 plus sin pi by 8 1, আর হলো আলফা 1 ইকুয়ালস টু মাইনাস sin pi by 8 0 রাইট, plus cos আচ্ছা pi ঠিক by আছে, 8 আমরা এটা 1। আগে আগে লিখে ফেলি তাহলে ভালো হবে। স্যার cos pi by 8 0 plus sin pi by 8 1, ঠিক আছে। আর একটা আছে হচ্ছে আলফা 1 সেটা আছে হচ্ছে মাইনাস মাইনাস sin pi by 8 0 0 প্লাস আর cos cos pi by 8 1। 1। ওকে, এখন বলো কি কি জানতে চাচ্ছ? স্যার এইটার মানে 0 আর আলফা নটের ইনার প্রোডাক্ট করলে cos স্কয়ার pi by 8 আসে স্যার। তো এইটা আমি দ্যাটস মানে কারেক্ট। কিভাবে, জি স্যার এইটা কিভাবে আসলো মানে আমি কি প্রবাবিলিটিটা আচ্ছা, নির্ণয় করে এটা পেয়েছি? না না না, এটা জাস্ট ইনার প্রোডাক্ট করো না, জিরোর স্যার সাথে এই আলফা জিরোর ইনার প্রোডাক্ট করো, এটা করতে যাচ্ছ তো? জি স্যার।
এটা লেফট হ্যান্ড, তাহলে লেফট হ্যান্ড সাইডে এটা আসলে রাইট হ্যান্ড সাইডে কি আসবে? cos pi by 8 একটা নাম্বার, তাই না? cos pi স্যার by 8 একটা নাম্বার। cos স্কয়ার পাই বাই 8 স্যার, শুধু cos আসেনি, cos না, পাই বাই 8 এ আমরা ইনার প্রোডাক্ট করলে শুধু cos pi by 8 আসবে। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখো জি স্যার। 0 0 আসবে প্লাস sin pi by 8 0 1 আসবে, রাইট? জি এই স্যার, লাইনটা বুঝতে পেরেছো? স্যার এইটা বুঝছি স্যার। তাহলে এটা আসে হচ্ছে cos pi by 8, এটা বুঝছো? জি স্যার, এইটা আসে। এখন যদি এটা প্রবাবিলিটি বের করতে চাও যে আলফা জিরো আলফা 0 আলফা 1 বেসিসে যদি মেজার করো, যেটাকে আমরা বলি ব্রেডবার্ড বেসিস, এই বেসিসে 0 পাওয়ার প্রবাবিলিটি, না সরি, এটা হচ্ছে ওভারল্যাপটা খালি। এটা হচ্ছে অথবা এভাবে চিন্তা করতে পারো যে আলফা 0 স্টেটে থাকলে সেটা 0 পাওয়ার প্রবাবিলিটি কত, এটা যদি চিন্তা করতে চাও সেটা হচ্ছে আলফা 0 mod স্কয়ার cos স্কয়ার পাই বাই স্যার তখন cos স্কয়ার পাই বাই 8 আসে স্যার। তো আপনি স্যার নোটে যেটা লিখেছিলেন বা ভিডিওতে যেটা লিখেছিলেন যে 0 ইনার প্রোডাক্ট আলফা 0 আর ইকুয়ালস টু প্লাস ইনার প্রোডাক্ট আলফা 0 ইকুয়ালস টু cos স্কয়ার পাই বাই 8। তো স্যার এইটা যে কিভাবে আসছিল এটাই স্যার কোশ্চেন ছিল। স্কয়ার পাই বাই 8 লিখেছিলাম ইনার প্রোডাক্টে, আমার মনে হয় মড স্কয়ার দিয়েছিলাম, ইনার প্রোডাক্ট দেইনি শুধু। স্যার অন্য কেউ কি পেয়েছো শুধু এটা? ইনার প্রোডাক্ট দেয়া ছিল স্যার, মানে এটা হয়তো একটা টাইপও ছিল। এটা তো শুধু টাইপ ইনার ছিল, প্রোডাক্ট দেওয়া ছিল স্যার। শুধু ইনার প্রোডাক্ট থাকলে কজ হবে, মানে ক্যালকুলেট করে বের করতে পারো, এটা ডিপেন্ড স্যার করে। মানে হ্যাঁ ক্যালকুলেট করে স্যার cos পাই বাই 8 আসছে, তখন মানে যেহেতু স্কয়ার দেখলাম সেহেতু স্যার কোশ্চেনটা জেগেছে যে স্কয়ারটা আসলে কোথা থেকে, এটা স্কয়ার তো নর্ম আসার কথা না। নর্মটা বের করলে আসবে। নর্ম বের করলে স্কয়ার নর্মটা আসে। বের করলে স্কয়ার আসে, বাট মানে ওইখানে আর কি এটা নর্মটা আমার দেওয়া মনে ছিল। হয় আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম যে ওই যে probability of x prime not equal to x, ওইখানে জি যখন স্যার আমি ওইটার বলবো আগে স্যার। ওইটার আগে তো cos স্কয়ার আসার কথা, তাহলে স্যার, বোধহয় এটা টাইপো টাইপও হয়েছে। ছিল স্যার, ওইটা তাহলে টাইপো ছিল, হ্যাঁ টাইপও সরি ছিল। ফর দ্যাট। স্যার হ্যাঁ ওইটা তো স্যার এখন যে মেইন কোশ্চেন যে তাহলে স্যার প্লাস প্লাস আলফা নটের ইনার প্রোডাক্টটা তো স্যার cos পাই বাই 8 আসার কথা না স্যার। স্যার হিসাব করে ওইটা দেখো। স্যার ওইটা আচ্ছা, তো অন্য আসছে স্যার। এই যে আলফা 0 আর প্লাস এর ইনার প্রোডাক্ট, তো এটা বলছো? স্যার উল্টা, প্লাস আর আলফা আচ্ছা নট। একই কথা, কারণ রিয়েল নাম্বার আসবে তো। আচ্ছা জি ঠিক আছে, স্যার একই রকম কিছু। তাহলে আলফা 0 চেহারাটা কি? আলফা 0 চেহারাটা হচ্ছে cos pi by 8 0 প্লাস sin pi by 8 1, তাই তো? এটা হচ্ছে আলফা 0 ব্রা, এর সাথে গুণ হবে হচ্ছে 1 by root 2 0 প্লাস 1 by root 2 1, ঠিক আছে? জি এখন এটা হিসাব করো, তাহলে 0 এর সাথে 0 টার্মটা থাকবে, তার মানে এখানে থাকবে হচ্ছে 1 by root 2 cos pi by 8 প্লাস 1 by root 2 sin pi by 8। জি স্যার। ওকে, তাহলে এটা এটা যদি ওই যে cos a minus b ফর্মুলা ইউজ করো, কারণ cos 1 by root 2 হচ্ছে cos pi by 4, আর sin pi by 4 ও সেম। ও আচ্ছা স্যার বুঝছি এবার। ঠিক আছে, এটা Yes, sir. বসায় দাও, তাহলে আসবে হচ্ছে cos a minus b, সো এটা আসবে হচ্ছে cos pi by 4 minus pi by 8, so you get cos pi by 8। ও আচ্ছা স্যার, মানে তাহলে মনে হয় স্যার ওই যে যখন মানে তাহলে cos স্কয়ারটা ভুল করে চলে আসছিল তো ওটা মতো ভুল এসেছিল, আমি জানি না, স্যার। এটা আমার এবার ভুল এই আছে, জন্য sorry। স্যার আমি অনেক ক্যালকুলেশন করছি, মানে পাই না তখন ভাবলাম যে আমি কি কোনো জায়গায় ভুল করতেছি নাকি এসব মানে। কনফিউশন হলে ক্লাসরুমে পোস্ট দিও, ক্লাসরুমে পোস্ট দিলে we will try to answer, ঠিক আছে? এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার এখন ক্লিয়ার হয়েছে। ওকে, তারপরে আর কার কোশ্চেন কিছু? সৌমিত্র তুমি আছো? হ্যাঁ ভাই আছি। তোমার লাইন এসে ইন্টারনেট লাইন। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে উফ। আচ্ছা আচ্ছা, বাকিদের কার কি কোশ্চেন? স্যার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি থেকে করি। ক্রিপ্টোগ্রাফি থেকে শুরু করি, ফার্স্ট সেকশন তো ক্রিপ্টোগ্রাফি, বলো। হ্যাঁ আচ্ছা স্যার,
ফার্স্ট এডটা যেটা ছিল স্যার ওই যে দ্য সেম কি কেন ইউজ করা যাবে না, হ্যাঁ এটা তো স্যার হচ্ছে ওই যে আমার যদি দুইবার আমি এক্সর করি তাহলে কিটা থাকে না। রাইট। আচ্ছা ঠিক আছে স্যার, 2 নম্বর কোয়েশ্চেনটা ওয়েট ছিল ওয়েট, কিটা থাকে না বলতে কি বোঝাচ্ছ? মানে স্যার ধরা যাক ফার্স্ট মেসেজের সাথে যদি আমি কিটা এক্সর করি আবার সেকেন্ড মেসেজের সাথে কিটা এক্সর করি, তখন যদি আমি দুইটা মেসেজ মানে এনক্রিপ্টেড মেসেজ যদি আমি এক্সর করি তখন দেখা যায় যে মানে কিটা বাদ পড়ে যায়। হ্যাঁ, তো তাতে তাহলে তো স্যার মানে দুইটা মেসেজই পাইলাম বাট এটা এনক্রিপ্টেড না। দুইটা মেসেজ কি দুটো পেয়ে মেসেজ গেছি? পাও নাই, হ্যাঁ হ্যাঁ, দুটো মেসেজ মানে দুইটা মেসেজের সাম কমন ইনফরমেশন বের করতে পারবো আর কি। ওকে, হ্যাঁ, নট but নেসেসারিলি যে আমার- মেসেজগুলো পুরোপুরি রিকভার করতে পারবো, মানে মানে- পুরো আলাদা মেসেজগুলো পাবো না বাট ওদের সামটা পাবো, মেসেজগুলো সম্পর্কে কিছু কমন ইনফরমেশন পেয়ে যাইতে পারি। পেয়ে যেতে পারি। ঠিক স্যার, এটাই স্যার। 2 নম্বর কোয়েশ্চেনে, আচ্ছা 2 নম্বর কোয়েশ্চেনটা একটু সমস্যা আছে স্যার, মানে আমি যখন m/2 লেংথ পাবো স্যার, বাই টু লেন কেন পাবা? স্যার আমার বব তো স্যার একটা অ্যাজিউম করে নিবে y প্রাইম। ওকে, বব এখন যদি স্যার y প্রাইম কোনটাই যদি y এর সাথে ম্যাচ না করে তাহলে তো আমার মানে কোনো কিটাই থাকে না। কি তো শর্ট বেসিস ম্যাচ না করলে তাহলে তোমার ওই কিগুলা আমি রাখবো না। ইয়েস, ট্রু। হ্যাঁ, তো আমি এটাই বুঝি নাই স্যার যে এটা m/2 কিভাবে হবে, লেংথটা তো m মানে যদি কোনোটাই ম্যাচ না করে তাহলে তো 0 হয়ে যাবে না? যদি কোনোটাই ম্যাচ না করে তাহলে 0 হবে, এটা ঠিক। এখন ম্যাচ করবে নাকি করবে না এটা কিসের উপর ডিপেন্ড করে, মানে ধরো তোমার প্রোটোকল যেটা বলে যে ধরো অ্যালিস একটা মেসেজ পাঠাতে চায়, তো অ্যালিস একটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করবে, ওইটা হলো বেসিস স্ট্রিং। হ্যাঁ, বেসিসের স্ট্রিং, তারপরে ওই বেসিসের স্ট্রিং আর তার মেসেজ ইউজ করে তারপরে সে স্টেটগুলা বানাবে, স্টেটগুলা বানায় ববকে ববের কাছে পাঠাবে, তারপরে বব আবার নিজের একটা আলাদা বেসিস স্ট্রিং জেনারেট করবে র্যান্ডম। ওকে, মানে অ্যালিস এনকোড করার সময় একটা বেসিস স্ট্রিং জেনারেট করেছিল, আবার বব ডিকোড করার সময় আরেকটা বেসিস স্ট্রিং জেনারেট করবে, তারপরে ওই বব নিজের স্ট্রিং ব্যবহার করে তারপরে ডিকোড করে ফেলবে। আচ্ছা, ডিকোড করার পরে তারপরে অ্যালিস আর বব কমিউনিকেট করবে একজন আরেকজনের সাথে, রাইট? কমিউনিকেট করার সময় তারপরে তারা চেক করবে যে অ্যালিসের বেসিস স্ট্রিং মানে অ্যালিসের বেসিস স্ট্রিং এর কোনটা কোনটা ববের বেসিস স্ট্রিং এর সাথে ম্যাচ করছে, কারণ দুইটাই তো র্যান্ডমলি জেনারেট করা, রাইট? হ্যাঁ। অ্যালিস নিজের স্ট্রিংটাও র্যান্ডমলি জেনারেট করছে, বব নিজের স্ট্রিংটাও র্যান্ডমলি জেনারেট করছে। তো অ্যালিসের স্ট্রিং আর ববের স্ট্রিং এর যেই যেই জায়গাগুলো ম্যাচ করবে ওই ওই কিগুলা দুইজন রাখবে, আর যেই যেই জায়গাগুলো ম্যাচ করবে না ওইগুলো তারা ফেলে দিবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটা মানে কোন কেমনে তারা বুঝবে কোন কোন জিনিসটা ম্যাচ করবে? কোনো কমিউনিকেশন তো নাই মাঝখানে। কমিউনিকেশন করছে না, তারা তো share ধরো আছে, ফোনে আছে। কথা বলতেছে। পরে কথা Okay. বলে তো ক্লাসিক্যাল চ্যানেল দিয়ে তো তোমার ওয়াই স্ট্রিংটা শেয়ার করে। হুম। ওয়ান মানে টাইম চ্যানেল দুজনের দিয়ে মধ্যে তারা কিউবিট তারা কিন্তু অ্যাকচুয়াল মেসেজটা শেয়ার করবে না। হতেই Okay? হবে। এই কিপ ইন মাইন্ড যে তারা কিন্তু অ্যাকচুয়াল মেসেজটা শেয়ার করতেছে না, তারা হলো শেয়ার করতেছে জাস্ট বেসিস স্ট্রিং গুলা, যে অ্যালিস কোন বেসিস ইউজ করে এনকোড করছে আর বব কোন বেসিস ইউজ করে ডিকোড করছে, কিন্তু অ্যাকচুয়াল মেসেজটা কিন্তু শেয়ার করতেছে না। ওকে, তারা খালি বেসিস স্ট্রিংটা শেয়ার করছে। Yes. এটা হচ্ছে ওয়াই বলছিলাম আমরা আমাদের ইয়েতে ভিডিওতে এবং লেকচার নোট। তাহলে ধরো হ্যাঁ মানে কি কি তাইলে দুইটা তাদের বেসিস স্ট্রিং মানে একটা করেসপন্ডিং বেসিস এলিমেন্ট বা বেসিসের বিট যাই বলো, ওটা ম্যাচও করতে পারে ম্যাচ নাও করতে পারে। তো দুইটাই যদি র্যান্ডমলি জেনারেট করি তাহলে আমার মানে কতগুলা ম্যাচ করতে পারে কতগুলা ম্যাচ না করতে পারে। বুঝতে পারছো কি বলছি? ওয়ার্স্ট কেসে তো স্যার মানে হ্যাঁ, ওয়ার্স্ট কেসে তো ডেফিনেটলি ওয়ার্স্ট কেসে ওইটাই হবে, ঠিক আছে, বাট আমরা আর কি প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস করতেছি। আচ্ছা সিস্টেম প্রবাবিলিটিস। যেহেতু আমার মানে এলিমেন্ট পার বিট 2 হতে পারে, হুম, ইয়েস এজন্য আচ্ছা ইয়েস, সো এর জন্য ম্যাচ করার প্রবাবিলিটি হাফ। এটাই বুঝতে পারি নাই স্যার যে মানে m/2 কেন, এটা তো 0 হতে পারতো। মানে m/2 অন এভারেজ, On অন average, এভারেজ এক্স্যাক্টলি m/2 সব সময় পাবো যে তা না, প্রবাবিলিস্টিক্যালি অর্ধেক মানে অর্ধেক বিট সার্ভাইভ করার কথা, এর চেয়ে বেশি হতে পারে কিছু কম হতে পারে, বাট যদি ইফ
if my bit string is very large তাহলে মানে অলমোস্ট অর্ধেক সার্ভাইভ করবে। আচ্ছা, আর স্যার আমাদের হচ্ছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে 4 আর 5 যে কোশ্চেনটা ছিল ওইটা তো মানে ভিডিওতেই যেভাবে প্রুফ করা হয়েছে ওইটাই না, ওইটা বুঝলেই হবে না? হ্যাঁ হ্যাঁ মানে এক্সপ্লেইন করতে হবে প্রতিটা, আচ্ছা হ্যাঁ, এক্সপ্লেইন করতে পারলে ইটস ফাইন। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা ছিল স্যার, অ্যাসাইনমেন্টের কোয়ান্টাম বলো। অ্যাসাইনমেন্ট নিয়ে আমার এক গাঁটটি কোশ্চেন আছে। আচ্ছা তাইলে আপডেট করো। আচ্ছা আমি তাহলে শুরু করি। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম ফার্স্ট থেকে যদি ধরি, কোশ্চেন 1 এ যেটা ছিল আমি কিছু এসে একটু কনফার্ম করে নিতে চাচ্ছি যে BB84 এ আমরা যেটা করি বেসিস যদি ম্যাচ করে তাহলে আমরা ওই বেসিস রেসপেক্টিভ যে এক্সটা যেটা ছিল সেটা অবভিয়াসলি তার মানে দুইজনের কাছে সেমটা আছে। এন্ড সো আমরা যেটা করি এক্সটাকে রেখে দিই, মানে ওগুলো যেগুলো ম্যাচ করে ওগুলো কনক্যাটেনেট করি, তাই তো স্যার? কনক্যাটেনেট করে যেটা সেটা তো আমার কি হয়, তাই না স্যার? ইয়েস কাইন্ড অফ। আচ্ছা এটা ছিল আর কি আমার দেখা লাগে। তারপর স্যার যে কোশ্চেন মানে কোয়ান্টাম সার্কিটের কোশ্চেন নাম্বার 5 যেটা ছিল, যেটা যে এমন একটা সার্কিট বানাতে হবে 3 নট দিয়ে যেটা 0 কে এই কোশ্চেনটা ওটা তো ক্লিয়ারলি কোন আছে? বুঝতে পারে। কোয়ান্টাম সার্কিটের হ্যাঁ হ্যাঁ কোশ্চেন নাম্বার 5 যেটা, হ্যাঁ ওই যে সি নোট ইউজ করে 00 থেকে 00 কোনো চেঞ্জ হবে না, আর 01 কে 11 বানাবে, 11 কে 10 বানাবে, আর 10 কে 01 বানাবে, এটা? হ্যাঁ এটা আমি এই কোশ্চেনে ক্লিয়ারলি ধরতে পাইনি অ্যাজ ইন যে মানে এটা কি একদম তো সিরিজ মানে ইজিলি মানে সিরিয়ালি চলে থাকবে একটা না এরকম কিছু, নাকি এখানে 00 দিলে আইডেন্টিটি হিসেবে কাজ করবে, তারপর ওই মানে একটা সার্কিট বানাবো যেটাতে 00 দিলে আইডেন্টিটি হিসেবে কাজ করবে, তারপর 01 দিলে ওটাকে 11 করে দিবে, ওই সার্কিটে যে আবার যদি 11 মানে কন্টিনিউয়াসলি বুঝাচ্ছে না, মানে ইনপুটে যদি 00 দাও তাহলে আউটপুটে 00 আসবে, ইনপুটে যদি 01 দাও আউটপুটে 11 আসবে, ইনপুটে যদি 10 দাও আউটপুটে 01 আসবে, আর ইনপুটে যদি 11 দাও তাহলে আউটপুটে 10 আসবে। বুঝতে কি পেরেছো এখন? হ্যাঁ তাহলে বুঝতে পারছি। কতগুলো প্রশ্ন লিস্ট করে রেখে দিন পুরো একদম দেখি কি ছিল আমার। কোশ্চেন নাম্বার 6 বি যেটা ছিল যে আইডেন্টিটি প্রুফ করাগুলো, যে কমপ্লিমেন্টেটা যেটা, এটা এক্স্যাক্টলি কিভাবে বুঝাবো আমি এটা বুঝতে পারছি না। লাইক আমি এমনি টেবিল ড্র করে দেখাতে পারি যে এটার সাথে এটা অপোজিট এরকম দেখাতে পারি, তারপর বললাম তাই এটা আমি কমপ্লিমেন্ট বলছি, আমি এভাবে এক্সপ্লেন করতে পারবো, কিন্তু এটা কি একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে এক্সপ্লেন করা যায় কি ওয়েল কমপ্লিমেন্টের ব্যাপারটা? আচ্ছা উপরের ফর্মুলা অনুযায়ী তোমার বি তে কি আসার কথা, এক্স স্টেটটার সাথে যদি এক্স আর 1 মানে এক্স টেনসর 1 এই স্টেটটার সাথে যদি স্টেটটার উপর যদি আমি ইউএফ অ্যাপ্লাই করি তাহলে 1 এর জায়গায় কি তৈরি হওয়ার কথা ফর্মুলাটা অনুযায়ী? ধরো 1 XOR f of x তৈরি হওয়ার কথা না? হ্যালো আমার কথা কি শুনতে পারিনি, কথা কেটে গেছে। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে নাকি এখনো কেটে কেটে আসতেছে? হ্যাঁ এখন ক্লিয়ার। ওকে আচ্ছা যেটা বলছিলাম যে তোমার ইউএফ এর তো একটা ফর্মুলা দেওয়া উপরে, রাইট? তো এই 6 এর বি তে তোমার এক্স স্টেট টেনসর প্রোডাক্ট অফ ওয়ান স্টেট, এটার উপরে যদি আমি ইউএফ অ্যাপ্লাই করি তাহলে উপরে ফর্মুলা অনুযায়ী কি আসার কথা, এক্স স্টেট এর সাথে টেনসর প্রোডাক্ট অফ 1 XOR f of x আসার কথা না? হ্যাঁ ওকে তো 1 এর সাথে কোনো বিট XOR করার মানে কি? 1 এর সাথে কোনো বিট মানে 1 এর সাথে 0 এর XOR করলে কি তৈরি হয়? 1 XOR 0 কত? 1 আচ্ছা আর 1 XOR 1 কত? 0 তার মানে 1 এর সাথে তুমি যেই বিটের XOR করতেছো ওই বিটটা ফ্লিপ হয়ে যাচ্ছে না? বুঝতে কি পারছো? মানে 1 এর সাথে 0 যাচ্ছে, 1 এর সাথে 1 করলে 0 হয়ে যাচ্ছে। তো 1 এর সাথে যদি কোনো XOR করি তাইলে আসলে ওই
ওই বিটের উপর আমি নট গেট অ্যাপ্লাই করতেছি বা কমপ্লিমেন্ট দিচ্ছি কাইন্ড অফ। তো বেসিক্যালি মানে দ্যাট ইজ এনাফ। তো এটা এটা জাস্ট বুঝতে পারলে হয়েছে, এটা একদম ম্যাথমেটিক্যাল এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টে বুঝানো হবে এমন কোনো কথা নেই। ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আর কি মানে অ্যাজ ম্যাথমেটিক্যাল অ্যাজ এইটাই তো Truth table ম্যাথমেটিক্যাল মানে দেখা ইউ দিলে জাস্ট নিড টু সে দ্যাট ওয়ান এর সাথে কোনো কিছু এক্সর করলে সেটার কমপ্লিমেন্ট তৈরি হয়ে যায় আর কি। এইটা ছাড়া আর কি আর ম্যাথমেটিক্যাল আর কিছু লাগবে না। কি যেমন আরেকটা হলো 6 এর সি যেটা বা ডি, আমার এখানে আমি যে প্রবলেম ফেস করি এটা আমি বুঝতেছি না এটা অ্যাকচুয়ালি হয় এটা এভাবে এক্সর অপারেশন করা যায় কিনা। যেমন যেটা ছিল 6 এর সিতে যে এক্স টেন্সর প্রোডাক্ট প্লাস স্টেট যেটা, সেটাতে যেটা হয় যে আমার প্লাসের সাথে এফ অফ এক্স এর এক্সরটা হয়, তার মানে কি হয় আমার 1/√2 0 প্লাস 1/√2 1 এটার সাথে এফ অফ এক্স এক্সর হয়। এখানে তাহলে এটাকে ভাঙাবো কিভাবে? লাইক এটাকে প্লাসের সাথে এক্সর হয় না, প্লাসের সাথে তো এক্সর করা সম্ভব না, এক্সর তো খালি বিটের সাথে করা সম্ভব, রাইট? বিটের সাথে করা সম্ভব মানে তোমাকে আগে প্লাসটাকে ভাঙাতে হবে 0 1 এ, ভাঙায় তারপরে ইউএফ অপারেট করতে হবে, তারপরে আবার জোড়া লাগাতে হবে। ওকে, এখন কথা হলো ইউএফ মানে এখন যেটা করবো যে আমি যে ভাঙানোর পর কি হলো 1/√2 0 প্লাস 1, তাই না? তো এটাকে যদি আমি এক্সর এফ অফ এক্স এর সাথে এটা কি এভাবে লেখা কি যায় যে মানে 1/√2 0 এফ অফ 0 এক্সর এফ অফ এক্স প্লাস 1/√2 1 এক্সর এভাবে কি লেখা যায়? যাবে না কেন? মানে ইউনিটারি অপারেটর ডেফিনিশনই তো এটা, লিনিয়ার। ওকে, মানে লিনিয়ারিটি বলতে হলো যে তুমি এই জিনিসটা লিখতে পারো করে অপারেট করা আর অপারেট করে যোগ করা এক কথা। সো তুমি ভাঙায় অপারেট করতে পারো, ইনফ্যাক্ট ভাঙায় অপারেট করি আমাদের বের করতে হবে, কারণ প্লাসের সাথে মানে প্লাস স্টেটটা তো আমি এইটার জন্য আটকেছিলাম যে এটা কি অ্যালাউড কিনা বা কারণ এখন এটা লিনিয়ার অপারেটরের ডেফিনিশন এটা। হ্যাঁ ইয়েস, এবং কোয়ান্টাম মেকানিক্সে সবই লিনিয়ার অপারেটর, এজন্য লিনিয়ার মানে আসলে আমরা এইভাবে করতে পারি দেখেই তো কোয়ান্টাম কম্পিউটিং মানে জোস। ওকে, কারণ মানে আমরা আর কি ইন্ডিভিজুয়াল মানে ক্লাসিক্যাল কম্পিউটারে কি করা লাগতো, ক্লাসিক্যাল কম্পিউটারে হলো আমাদের এই 0 এর উপর একবার অপারেশন করা লাগতো, 1 এর উপর একবার অপারেশন করা লাগতো, আমার যতগুলা স্টেট আছে প্রত্যেকটার উপর ততবার আলাদা আলাদা করে অপারেশন করা লাগতো। তো কোয়ান্টাম কম্পিউটারে আমরা যেটা করতে পারি যে সবগুলা স্টেটের একটা সুপারপজিশন বানায় এই পুরো সুপারপজিশনের উপর একবার অপারেট করতে পারি, এন্ড দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু ইন্ডিভিজুয়ালি অপারেট করে যোগ করার সমান হতো আর কি। এই কাজটা যদি করতে পারি এই কারণে আর কি মানে উই আর ট্রাইং টু ডু কোয়ান্টাম কম্পিউটিং, রাইট? এটা আমরা তো করেছি, ডিজি অ্যালগরিদমও করেছি। হ্যাঁ স্যার, ডিজি অ্যালগরিদম ওটা খুব সুন্দর করে বুঝছি, ওটাই মনে একমাত্র মানে ক্রিপ্টোগ্রাফির চেয়ে ডিজি অ্যালগরিদম খুব ক্লিয়ারলি বুঝতে পারছে আমার যেমন হয়। স্যার তাহলে 6C আর 6D তো তাহলে সেম লিনিয়ার অপারেটর প্রপার্টি দিয়ে কাজ করবে, 7 তো তাহলে এক্স্যাক্টলি সেম আইডিয়ার উপর বেস করে কাজ করবে, তাই না স্যার? যে অ্যাসাইনমেন্টটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না কেন বাক্সে? ভাই বাক্সে না, এই ক্লাসরুমে আছে। ক্লাসরুমে আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 7 8 তো হ্যাঁ ওইভাবে তো 7 6 আর D 7 এ তো আসলে কোয়ান্টাম কম্পিউটিং এর কিছু লাগে না, 7 হলো বেসিক্যালি একটা ম্যাথ প্রবলেম। ওকে, এটা এখানে কোয়ান্টাম কম্পিউটিং এর কিছু নাই। আর এইটা হলো একটা নোটেশন ইন্ট্রোডিউস করা হয়েছে, ওই নোটেশন অনুযায়ী তোমাদের একটা ক্যালকুলেশন করতে হবে, আর ওটা তো বোনাস। এটা তো বোনাস যে এটা নিয়ে তো মাথাটা কম ঘুমাইছে, এটা পরে দেখছি, আগে ম্যান্ডেটরি গুলো শেষ করে দিচ্ছি। আপাতত আমার মনে হয় না আমার স্যার কোনো কোশ্চেন আছে, অ্যাসাইনমেন্ট থেকে মনে হয় না কোনো কোশ্চেন আছে, আমার খেয়াল আসছে না। ওকে, পরে মনে আছে বলবো না। নীলা ভাই আপনি কিছু আছে? আমি তো অনেক লেম কোশ্চেন করলাম। না লেম না, এনে হলো যে স্যার অ্যালগরিদমের কোশ্চেনগুলো যদি একটু বুঝিয়ে দিতেন ভালো হতো স্যার, আমি আসলে দেখার টাইম পাইনি। কি বুঝাবো এটা তো আমি আজ সকালে স্যার ডিজি অ্যালগরিদম জাতীয় প্রশ্ন করলে তো সমস্যা, একটু স্পেসিফিক কোশ্চেন করো যে স্যার এইটা বুঝি নাই বুঝিয়ে দেন, এখন ধরে ধরে সব বুঝাইতে গেলে তো বড় কোশ্চেন তো কয়টা, 3টা 4টা 5টা কোশ্চেন পড়তে আর কতক্ষণ লাগে? স্যার 6 এর মাঝে যে এবিসিডি দেয়া আছে, তো আমার ডিজি অ্যালগরিদমে যে আমি ইকুয়েশনটা দিয়ে মানে ইকুয়েশনটা দেখছি, তো ওইটাকেই শুধু রিপ্লেস করব? এই যে কমপ্লিমেন্ট জিনিসটা স্যার উল্টায় যাও, তুমি কোন ইকুয়েশন ইউজ করবে এটা তো কোশ্চেনের মধ্যে বলা আছে। ডিজেতেও আমরা প্রবাবলি ওইটাই ইউজ করি, একই জিনিস ইউজ করি।
ঠিক আছে তোমার যেটা তো হ্যাঁ জাস্ট ডি নাম্বারটা ইউজ করি হুম, জাস্ট প্রুফ করতে হবে তোমাকে এটা হ্যাঁ আচ্ছা এটাই। যেটা তুমি অল পসিবল কম্বিনেশন নিয়ে প্রুফ করতে পারো হুম, ওকে বুঝছো অল পসিবল কম্বিনেশন মানে 0 আর 1 এর কম্বিনেশন গুলো নিয়ে কখন কোনটা হবে ওকে হ্যাঁ এরপর স্যার যে আমার কোশ্চেন হলো গিয়ে ডিজে অ্যালগরিদমের মানে কোয়ান্টাম মেকানিক্যালি ডিজে অ্যালগরিদম দশ 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 মানে আচ্ছা ডিজে অ্যালগরিদম ওটাকে পলিনোমিয়াল কেন বলে এটাকে লিনিয়ার কেন বলা হয় না কারণ জাস্ট একবার একটা সিঙ্গেল কোয়েতে কাজটা হয়ে যাচ্ছে আর জাস্ট একটা আমাদের স্ট্রেইট লাইন এটা পলিনোমিয়াল একটা জেনারেল ক্লাসে ফেলা হয় আর কি আচ্ছা তাহলে এই জন্য ঠিক আছে মানে হ্যাঁ ওই তো তোমার ইউজুয়ালি আইদার পলিটাইম অ্যালগরিদম আর এক্সপোনেনশিয়াল অ্যালগরিদম বলে তো লিনিয়ার টাইম হইলে ওটাকে পলিটাইমই বলে লিনিয়ারটা পলিটাইমের মধ্যে আন্ডার পড়ে যায় মানে strictly speaking all polytime algorithms are not linear time algorithms but বাট definitely অল লিনিয়ার algorithms are polytime algorithms okay মানে স্ট্রেইট লাইনস আর ডিগ্রি 1 পলিনোমিয়াল এইটাই হ্যাঁ এক্স্যাক্টলি তাই না So, তো এই ক্ষেত্রে কি তাহলে তো এটা তো এমনি তো স্ট্রেট লাইন এটা তো ডিগ্রি 1 পলিনোমিয়াল তাই না এই ক্ষেত্রে হ্যাঁ, ডিজে অ্যালগরিদমের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ডিগ্রি 1 পলিনোমিয়াল হ্যাঁ পলিনোমিয়াল টাইম অ্যালগরিদমকে আরো ক্লাসিফিকেশন তাদের ডিগ্রি দিয়ে করা যায় but we just care about exponential or সেটাই আমরা polynomial at this জাস্ট point. ওই কোন ক্লাসের মধ্যে পড়ে আইদার পলিটাইমে পড়ে নাকি এক্সপোনেনশিয়াল ক্লাসে পড়ে জাস্ট আমাদের জন্য ওইটুকুই এক্সপোনেনশিয়াল থেকে পলিটাইমে আনতে পারে তো বিশাল ব্যাপার স্যাপার সেটাই সেটাই এটাই তো কোয়ান্টাম কম্পিউটিং এ এত বিলিয়ন ডলার ফান্ডিং এই কারণেই তো আমি বুঝতেছি না আমার ক্লাস শুরু হওয়ার আগে একবার থেকে প্রশ্ন সব গেল কই সব নাই গেছে। আচ্ছা বাকিদের আর কোনো কোশ্চেন ও স্যার কি ফাইনাল কোশ্চেনে কোয়ান্টাম সার্কিটস যে হাউ ইজ দিস সিমিলার টু সুপার ডেন্স কোডিং প্রোটোকল এটা তো আটকাই গেছে এখানে কোন হিন্ট বা কোনো আর কি এইটা তো সুপার ডেন্স কোডিং রিভিউ করো ওকে এটা কোন টপিকে ছিল এটা তো ইতে মানে রিসেন্ট টপিক না এটা পুরানো টপিক না স্যার পুরানো বলতে ছিল মিডে ছিল মিডে ছিল মিডের টিউটোরিয়ালে ছিল সুপার ডেন্স কোডিং ওকে তো আমরা সুপার ডেন্স কোডিং এ কি কি করতাম আর এই সার্কিটের মধ্যে কি কি হচ্ছে ওকে এই দুইটার মধ্যে ম্যাচ কি এটা বের করতে হবে সুপার ডেন্স কোডিং এর তো স্যার হচ্ছে দেখো এটা খুবই সিম্পল সুপার ডেন্স কোডিং এ যা যা করতাম এই সার্কিটের মধ্যেও তাই হচ্ছে এখন আচ্ছা কিভাবে বেল স্টেট হ্যাঁ মানে বেল স্টেটের মানে একটা কিউবিটের উপরে লোকাল অপারেশন করে আমি টোটাল বেল স্টেটটা চেঞ্জ করে ফেলছিলাম এটা মনে আছে হ্যাঁ স্যার ওটাই করছি হুম। পরে কি কি লোকাল অপারেশনটা করলে এটা চেঞ্জ হতো একটা থেকে আরেকটা হ্যাডামার দিলে তো হ্যাডামার দিলে তো বেসিস চেঞ্জ হয় আর সি নোট সুপার মানে ডেন্স কোডিং এ এনটেঙ্গলমেন্ট আমরা ওই তো স্যার মানে এক্স যদি করি তাহলে 5 প্লাস থেকে 5 প্লাসে চলে যায় সেটাই সেটাই হুম। সো একটা থেকে আরেকটা যাওয়ার জন্য আমরা লোকাল কিছু গেট অ্যাপ্লাই করছি আচ্ছা স্যার এই যে কিউ এখানে আমরা একই জিনিস করছি ইউ স্ক্রিপ্টের কোডে কি ইউ অ্যাপ্লাই করা যায় নাকি মানে ইউ দিয়ে বোঝানো হয়েছে যে আমি ইউ ইজ এ জেনারেল মানে হ্যাঁ ইউ দিয়ে ওই চারটার একটা বোঝানো হয়েছে আচ্ছা, নিচে তো আচ্ছা। লিখাই আছে যে ইন দিস সার্কিট ইউ ক্যান বি এনি কোয়ান্টাম গেট ফ্রম দ্য সেট আই জেড এক্স ওয়াই এই চারটার মধ্যে একটা হবে বাট ইন জেনারেল ইউ গেটে অ্যাপ্লাই করা যায় মানে যে কোনো 1 কিউবিট ইউনিটারি অপারেটর কিসকিটে ইউজ করা যায় যদিও আমি এখানে জেনারেল 1 কিউবিট অপারেটর ইউজ করতেছি না আমি তো বলে দিয়েছি কোশ্চেনে যে কোন কোন গেট ইউজ করছি আচ্ছা আর স্যার ওই যে যদি আমরা মানে কম্পিউটেশনাল বেসিস ছাড়া অন্য কোনো বেসিসে মেজারমেন্ট করতে চাই প্রবাবিলিটিটা বের করতে চাই তাহলে তো ওই তো মানে আমাদেরকে এটাকে ম্যানিপুলেট করে 0 1 বেসিসে নিয়ে আসতে হবে তারপর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে yes কোশ্চেন গেল কি সব ল্যাটিস তোমাদের অন্যান্য বইটা কি শেষ না স্যার
আচ্ছা আমার 29 তারিখে হলো গিয়ে 250 ফাইনাল আছে, আবার ওই দিনে আমি ইচ্ছা করেই 490 দিছি, কারণ একদম টাইম নিয়ে ভালো প্রিপারেশন নিয়ে ইনশাআল্লাহ ফাইনালটা দিব। এই জন্য তোমাদের একটা মজার জিনিস হয়েছে, বলে তোমাদের 100% অফ দ্য স্টুডেন্টস 29 তারিখ নিয়েছে। যেটা আমি পে করছিলাম। কি হইছে স্যার বুঝি নাই, 100% স্টুডেন্ট 29 তারিখ নিয়েছে, এই জন্য 28 29 দেওয়া হয়েছে, কারণ কিছু করার নাই, কয়েকজনকে 28 তারিখ দিতে হবে। তা আমি মনে হয় 28 তারিখে দিতে পারি, শিওর না। আচ্ছা আমরা ওই যে লিস্ট একটা দিয়ে দিব, তারপরে যদি কারো কোনো স্পেসিফিক প্রবলেম থাকে তাহলে আমরা ওটা ওই অনুযায়ী চেঞ্জ করব আর কি। আজকে দিয়ে দিব হোপফুলি লিস্টটা। সোয়াপ গেটে সার্কিটটা নিজে যে গেজ করে বের করতে তোমার জানটা হয়ে গেছে। নানান ধরনের কম্বিনেশন ট্রাই করছে। এমন তা এটা কি করা কি পসিবল একটা সি নট গেটে যে নিজেই টার্গেট নিজেই কন্ট্রোল, নিজেই নিজের মানে এইটা কেমনে হবে? নিজেই টার্গেট নিজে কন্ট্রোল কিভাবে হবে? মানে কি করা যায় না? মানে এটা তো 2 কিউবিট গেট, 2 কিউবিট গেট তুমি একটা কিউবিটের উপরে কিভাবে চালাবা? তো চালানো যায় না অ্যাকচুয়ালি। মানে তুমি কি একটা 4x4 ম্যাট্রিক্স একটা ফিডব্যাক মেকানিজম লাগবে হয়তো, আই ডোন্ট নো হাউ উইল দ্যাট ওয়ার্ক। মানে তুমি কি এটা একটা এটা রান করে দেখবো কি হয়। মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে মনে করেন আমার আইডিয়া যেটা শুধু আমি যে মনে লেটস কথাটা হাইপোথেটিক্যালি যে নিজের টার্গেট নিজেরই কন্ট্রোল হয় এবং ওই কিউবিট যদি 0 স্টেট থাকে তাহলে কোনো চেঞ্জ আসবে না, আর সে যদি 1 স্টেটে থাকে সে তার 0 তে নেমে যাবে। বেসিক্যালি 0 এন্ড গেট করে ফেলতেছে। হ্যাঁ ইয়েস ভাই, ও কাইন্ড অফ এরকম একটা অ্যানালজি বলতেছে, মানে একটা নট গেটের ইনপুট আর আউটপুট যদি কানেক্ট করে দেই তাহলে কি হবে, কাইন্ড অফ সিমিলার টু। কিন্তু ওটাকে সিনট বলবো আমি? না ওইটাকে সিনট বলবো না, ওইটাকে তো নতুন করে একটা গেট ডিফাইন করতে হবে এবং সেটা ইউনিটারি কিনা দেখতে হবে। হ্যাঁ সেটাই, ওটা ইউনিটারি সেটা হবে না, হয় মনে হয় হবে না। শুরু করে দেই, হবে না প্রবাবলি হবে না তাও। ওটার আগে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করো, ম্যাট্রিক্স ওটা 0 এর উপরে কিভাবে এক করে, 1 এর উপরে কিভাবে এক করে, তারপরে দেখো ওটা ইউনিটারি কিনা। যদি সেটা ইউনিটারি অপারেশন হয় তাহলে এটা ভ্যালিড গেট হতে পারে, কিন্তু যদি ইউনিটারি না হয় তাহলে সেটা ভ্যালিড গেট না। কারণ ও যেটা বলছে যে 0 স্টেটকে 0 তে ম্যাপ করবে, আবার 1 স্টেটকেও 0 তে ম্যাপ করবে, তো দুটো তাহলে হবেই না, তাহলে হবেই না। আলাদা আলাদা স্টেট একই স্টেটে ম্যাপ হচ্ছে, সো 1 to 1 না, সো ইউনিটারি হবে না। রাইট। আর কোনো জিজ্ঞাসা? এটা একটা সব কোশ্চেন লিখেছি। তো আরো অনেকজন আছো, বলো কারো কোনো কোশ্চেন থাকলে। এটা আচ্ছা এই অ্যাসাইনমেন্টে যে এই মানে BB84 এ যে কোশ্চেনগুলো ছিল যেখানে বলছো যে এক্সটা র্যান্ডমলি চুজ করতে, ওখানে কি আমরা এমন ভাবে চুজ করব যখন মানে যেখানে বেসিসগুলো ম্যাচ করছে ওখানে আমার এক্স এর ভ্যালু যেটা থাকা ওইটা থাকার কথা বাকিগুলো র্যান্ডম হবে এরকম, নাকি আমরা পুরো একদম র্যান্ডমলি বানাবো? স্যার এখানে তো র্যান্ডমলি বানানোর কোনো দরকার দেখতেছি না আমি, কারণ হচ্ছে ওয়াই ড্যাশটা তো দেয়া আছে। না এক্স তো তোমার মেসেজ, এটা তুমি কি পাঠাইতে চাও তোমার ইচ্ছা। ওকে, মানে তোমার BB84 প্রোটোকল তো যে কোনো মেসেজের জন্যই কাজ করবে। এক্স হলো তোমার মানে হোয়াট মেসেজ ইউ ওয়ান্ট টু সেন্ড, নিজের ইচ্ছা মতো একটা স্ট্রিং ধরে নিবা, শেষ। আমি বলতে চাচ্ছি যে মনে করেন এখানে তো এক্স প্রাইম যেটা হবে এটা তো একদম র্যান্ডমলি মনে বানাতে পারবো, মানে একদম পারফেক্টলি র্যান্ডমলি বানাতে পারবো না। যেমন এক্স প্রাইম এক্স প্রাইম তো পুরোপুরি র্যান্ডম হবে না, মানে এক্স এর সাথে কিছুটা ডিপেন্ডেন্ট থাকছে, তাই না? ডিপেন্ড করবে, হ্যাঁ ডিপেন্ড করবে তোমার ওয়াই প্রাইম আর ওয়াই এর উপরে। তো যেমন ওয়াই প্রাইম আর ওয়াই এর যে সেকেন্ড যে বিটটা দুটো যে 0 হয়েছে, তার মানে সেক্ষেত্রে এক্স এর যে সেকেন্ড বিটটা হবে এক্স প্রাইম এর সেকেন্ড বিটটা সেম হবে, তো এক্স প্রাইম তোমার 1 হবে। আচ্ছা হ্যাঁ তাহলে ঠিক আছে। আর যেগুলো ম্যাচ করবে না ওগুলো মনে করেন অ্যাজ ইট আমি বাদ দিয়ে দিচ্ছি, লাইক ওগুলো বাদ দিয়ে তারপর যেগুলো থাকে ওগুলো চুজ করতে পারো, মানে এই প্রবলেমের জন্য মনে হয়, রাইট? আমি ভুলে গেছি ভাই আমি একটু পরে দেখি। মানে এই প্রবলেমে এক্স ওয়াই আর ওয়াই প্রাইম দেওয়া আছে, আমাকে এক্স প্রাইমটা মানে একটা র্যান্ডমলি দিতে বলবো। এখন একটা তো র্যান্ডমলি কেন করব, কারণ তো স্যার আমার এক্সটার সাথে আমি ওয়াই প্রাইমটার যদি আমি এক্সঅর করি তাহলেই তো আমার এক্স প্রাইমটা পেয়ে যাবে। আরে না বাবা, না কারণ কি কেন এখানে র্যান্ডমনেসের কথা আসতেছে কেন? মানে তোমার প্রোটোকলটা কি যে অ্যালিস তো এক্স আর ওয়াই জেনারেট করছে, এক্স আর ওয়াই অনুযায়ী অ্যালিস একটা স্টেট জেনারেট করবে, রাইট?
যে 0 x যদি 0 হয় y যদি 0 হয় তাহলে 0 স্টেট, তারপরে 1 0 এর জন্য মানে 0 স্টেট 1 স্টেট প্লাস স্টেট মাইনাস স্টেট এই চারটার একটা স্টেট জেনারেট করে তারপরে পাঠাবে। তো পাঠানোর পরে ধরলাম আমার ওই কোন একটা কম্বিনেশনের জন্য 0 0 এর জন্য তো 1 0 স্টেটটা তৈরি হবে, রাইট? তো 0 স্টেট ববের কাছে আসলো, তারপরে ববের ওই করেসপন্ডিং y প্রাইমের বিটটা হলো 1, এটা হলো বব কোন বেসিসে মেজার করবে। তো y প্রাইম ইকুয়াল টু 1 মানে বব প্লাস বেসিসে মেজার করবে, রাইট? তো ববের কাছে আসছে 0 মানে আসছে 0 আর মেজার করতেছি প্লাস মাইনাস বেসিসে, তাহলে মেজারমেন্টের রেজাল্টটা কি হবে? কোশ্চেনটা কি বুঝছো? মানে 0 স্টেট আসছে মেজার করছি প্লাস মাইনাস বেসিসে। হ্যাঁ, মেজারমেন্টের মেজারমেন্টের রেজাল্ট রেজাল্টটা কি হবে? তাহলে তো ওখানে 0 আসলে 1 আসতে পারে, মানে ঠিকমতো পাচ্ছি না এখানে। ইয়েস, তো এইজন্য এইটাই বলেছি র্যান্ডম হবে এবং তুমি তো কোশ্চেনে যেটা বলা হয়েছে যে তুমি এখন যে কোনো একটা চুজ করে নিতে পারো, ঠিক আছে, যে 0 বা 1 এর মধ্যে। ওকে, র্যান্ডমনেসের কথা যেখানে বেসিসে ম্যাচ করবে না ওখানে আমি র্যান্ডম না করে ম্যাচ করলে Yes. তো তোমার আর চুজ করার কোনো অপশন নাই, চয়েস নাই। তখন যেটা x ওটাই x প্রাইম। হ্যাঁ এইটাই। Yes. আর যদি ম্যাচ না করে তখন একটা র্যান্ডমনেস চলে আসবে, তখন তুমি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারো। আর যে কোনো একটা বলতে অথবা 1। Yes. আচ্ছা, আর ম্যাচ করা মানে হচ্ছে স্যার y এর সাথে y প্রাইমটা ম্যাচ করা। হ্যাঁ, Yes. আমাকে বেসিসে ম্যাচ করতে তারপর ওই অনুযায়ী বাকি কাজ সবাইকে বেসিস ম্যাচ করা। Right. আমি এত পরিমাণ আইলসটা হয়ে গেছি যে আমার এই বেসিস ম্যাচ করতে আমার মন চাইতেছে না। আমি কোড লিখে দিয়েছি, কোডের মধ্যে ইনপুট দিয়েছি, ও আমার সব কাজ করে। বাহ, এটা খুব বেশি না। কোড লিখে দিছো মানে বুঝি নাই। মানে কোড মানে জাভা কোড লিখছে যেটা ইনপুট নেই, y প্রাইম x প্রাইম এগুলো সব ইনপুট নেই, তারপর আমাকে ওইভাবে সুন্দর সামারি করে দেয় কাহিনী। ও আচ্ছা। মানে পুরো কি স্টেট পাঠাচ্ছে ওইটাও দিয়ে দিই। স্যার 330 তে 8 ক্যান যেটা ছিল স্যার ওইটার জন্য এই কাজ করছিলাম, কলেবে আগে থেকে লিখে রেখেছিলাম, পরে ইকুয়েশন 330 তে কি ছিল কোনটা? ও ওই যে 8 কেন অ্যাক্সেলারেশন। আচ্ছা 8 ক্যান স্যার এটা করছি। আচ্ছা। আমি তো তো ল্যাবই ছিল এগুলো করার জন্য, লাইক আগে ভাগে কোডগুলো করে রাখতাম, তারপর আস্তে করে অ্যাসাইনমেন্টের সময় কোডগুলো এক্সিকিউট করে দিতাম সুন্দর মতো করে। হ্যাঁ করে দিন। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট অ্যাকচুয়ালি। করো, সমস্যা নাই তো। মানে এই কোর্সের গোলটা 330 কোর্সের গোলটাই হচ্ছে তোমাদের ওই কোডগুলো করতে শেখানো। অবশ্য আমি 330 মনে আপনারা মানে স্যার আপনারা তো আসছিলেন সম্ভবত ফল 19 এর সময়। হ্যাঁ, ফল 19 আমি 330 করেছিলাম সামার 19 এ, তখন অবশ্য পাইথন দিয়ে ল্যাব 330 করানো হতো, তখন করানো হতো ম্যাথ ল্যাব দিয়ে। হ্যাঁ 12 গিগাবাইট ফল 19 এ চেঞ্জ হয়েছে। বাউন্সে চেঞ্জ করেছিল। আমিও আন্ডারগ্রেডে নিউমেরিক্যাল ম্যাথ ল্যাবে করেছিলাম। এখন তো ম্যাথ ল্যাব আসলে ম্যাথ ল্যাব এখন যদি ডেটা সায়েন্সের দিকে যাই তাহলে ম্যাথ ল্যাব এখন মানে এটা কারণ হলো যে পাইথন তো ওপেন সোর্স ডিস্ট্রো, তো তোমার কি মানে এত ফাস্ট আপডেট করতে পারে পাইথন, মানে লিটারালি তোমার প্রত্যেক মাসে একটা আপডেট বাই হয় পাইথনের প্যাকেজগুলোর। আর ম্যাটল্যাব বছরে ভার্সন বের হয় 2টা। ওকে, কিপ আপ করবে কেন? এ ভার্সন বি মানে লিটারালি সম্ভবই না, ঠিক আছে? যে ম্যাটল্যাব এটা মানে এখন ম্যাটল্যাব খুবই নিশ হয়ে গেছে। আর পাইথনে তো মনে করেন মোটামুটি যেখানে টপিক আছে ওখানে পাইথনের কোনো একটা লাইব্রেরি বানায় ফেলছে কেউ নাকি। সেটাই, পাইথন অনেক অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে এখন। ওই ফ্লেক্সিবিলিটির সাথে আসলে ম্যাটল্যাবের মতো একটা ওপেন সোর্স ক্লোজড সোর্স সফটওয়্যার আসলে কিপ আপ করার মতো অবস্থা নেই। সেটাই, মানে আমি কেন ইউজ করব ম্যাটল্যাব? $1000 খরচ করে একটা লাইসেন্স কিনবো, যে ম্যাটল্যাবে যা করা যায় পাইথনে তার সবকিছু করা যায়, কিন্তু পাইথনে যা যা করা যায় সবকিছু ম্যাটল্যাবে করা যায় না। ওকে, সো ওয়াই শুড আই চুজ ফ্রম নাও? যাই হোক, আমরা টপিকে ফেরত আসি। আমার ইন জেনারেল ভাবে তোমার এটা একটা লম্বা রিকোয়েস্ট, সেটা হলো গিয়ে মানে BB84 এ স্টেপ 3 পর্যন্ত আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার বুঝতে পারছি, কোনো কনফিউশন ছাড়া। স্টেপ 4 থেকে না আমি হারাই যেতেছি প্রবাবিলিটি ক্যালকুলেশনে, আর ওই যে স্টেপ 5 এ ম্যাট্রিক্স ব্যাপারটা, কোড শর্ট করা ওগুলাতে। প্রাইভেসি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, প্রাইভেসি অ্যাপ্লিকেশন। তো স্টেপ 4 যে প্রবাবিলিটি ক্যালকুলেশন, এখানে যেমন ছিল যে প্রবাবিলিটি অফ if dropper getting alpha 0 when Alice sent 0, তারপর and মানে এখানে যে কম্বিনেশনটা আছে এখানে মানে জাস্ট দুইটা কম্বিনেশন মানে সব কম্বিনেশন দেখতেছি, মানে আমি এখানে মানে এখানে আসলে পুরো ক্যালকুলেশনটা করা হয় নাই, এখানে জাস্ট একটা কেস দেখানো হয়েছে। ওকে, একটা কেসে
জন্য দেখা যাচ্ছে ওই কেসের জন্য প্রবাবিলিটি আসছে ধরো মানে ম্যাচ না করার প্রবাবিলিটি হলো 25% আসছে, রাইট? হ্যালো, আমরা তার সব কেসের জন্য একবার ওভারঅল প্রবাবিলিটি বের করি নাই বা করতে পারবো না? হ্যাঁ পারবো, ডেফিনেটলি পারবো। তোমার একটা যে যে কেসটা দেখানো ওই কেসের জন্য মিসম্যাচের প্রবাবিলিটি আসছে 1/4, হ্যাঁ রাইট? তো তুমি ক্যালকুলেশন করলে দেখবা সবগুলা কেসের জন্যই মিসম্যাচের প্রবাবিলিটি হলো 1/4। 1/4। ওকে, মিনিমাম এররটা। হ্যাঁ, তো সবগুলা কেসের জন্যই মিসম্যাচের প্রবাবিলিটি 1/4, আর ওই করেসপন্ডিং কেসগুলো হওয়ার প্রবাবিলিটি কত, ওই প্রবাবিলিটি গুলো 1/4। তারপরে তুমি টোটাল প্রবাবিলিটি ধরে ইউজ করো যে 1/4 ইন্টু 1/4 প্লাস 1/4 ইন্টু 1/4 প্লাস 1/4 ইন্টু 1/4 প্লাস 1/4 ইন্টু 1/4, রেজাল্ট আসবে হলো 1/4। ওকে, তো এই জন্য আর কি মানে ব্রেডবার্ড বেসিসে মেজার করলে মিসম্যাচ হওয়ার প্রবাবিলিটি 1/4। তো মানে পার্টিকুলার কেসের জন্য 1/4, আর সবগুলো কেসে যদি আমি একবার সামও করি বা ওইভাবে হিসাবটা যদি করি তাহলে 1/4। হ্যাঁ, এবং এরপরে যেটা প্রমাণ করা যায়, যেটা তোমাদেরকে আর দেখাইনি, ওটা হচ্ছে যে অন্য যে কোনো বেসিস ইউজ করলে সেটা এর থেকে বেশি এরর রেট দিবে। ব্রিডবার্ডের চেয়ে বেশি দিবে। Yes. না, ইট মেক্স সেন্স, কারণ ব্রিডবার্ড একদম পুরো একদম কি মাঝখানে। বলবো কম্পিটিশনাল আর ডায়াগোনালের পুরো একদম মাঝখানে দেয়। মাঝখানে, yes. হ্যাঁ, ডায়াগোনাল ইজ অলরেডি দ্য অ্যাভারেজ অফ কম্পিটিশনাল, এর মধ্যে আরো অ্যাভারেজ হলো ব্রিডবার্ড। হ্যাঁ, 45 ডিগ্রি রোটেশন আর কি, আর এটা হচ্ছে 22.5 মাঝখানে। এটা গেল। আর স্টেপ 5 এর ম্যাট্রিক্সটা যেটা কি জানি বলে, মানে এক্সোর করে ম্যাপিং করে x1 2 3 টাকে y1 2 তে ম্যাপিং করা। কেন x1 XOR 3 তারপর x2 XOR 3 কেন করা হলো, বা তারপর মানে ম্যাট্রিক্স কিভাবে ডিজাইন, এটা আমি হারা ফেলছি, এটা দেখাই। মানে হচ্ছে যে তুমি যেখানে যেটা বুঝাতে চাচ্ছি যে আমি যদি একটা বিট জানি 3 বিটের ভিতরে এবং আমি যদি ওই ম্যাপিংটা করি, তাহলে আমার যে y1 y2 যে চারটার প্রবাবিলিটি 1/4 আসে। আরেকবার বলবেন, হারা গেছে আবার। মানে হচ্ছে আমার ছিল কি, আমার ছিল হচ্ছে x1 x2 x3, এর থেকে ম্যাপ করছিলাম হচ্ছে y1 y2 তে, তাই তো? এখন 2 বিটে আমি কয়টা ইনফরমেশন ইনপুট করতে পারবো? চারটা। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যদি এইখানে কিছু জানতাম, x1 টা মনে করো আমি জানতাম, মনে করো x1 হচ্ছে 1, আমি এটা জানি। এরপরে যদি আমি এই ম্যাপিংটা করি, তাহলে এই 1 জানার জন্য আমার y1 y2 তে দেখা যায় যে পসিবিলিটি চারটাই আছে। So you have absolutely no idea যে y1 y2 তে কি আছে, কারণ এই একটা 1 এর জন্য তুমি দেখো এখানে আসবে হচ্ছে 0 0 1 0 1 1 1 0 আর 1 1 1। এই চারটা ম্যাপ করো, চারটার জন্য ম্যাপিং আসবে 4 or 4 পসিবল কোয়ান্টিটি, 0 0 0 1 1 0 1 1, একই 1 to 1 না, মানে এই চারটাই পসিবিলিটি আসবে। তো তার মানে হচ্ছে, হ্যাঁ বলো। স্যার এখানে x বলতে তো কিটাকেই বোঝানো হয়েছে, যে ইফ যদি কি এর একটা বিট জেনে থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রাইভেসি অ্যামপ্লিফিকেশনের মানে হলো যে আমি কমপ্লিট ইনফরমেশন জানি না, আমার যেই মেসেজটা শেয়ার করতে চাই ওটার কিছু কিছু ইনফরমেশন জানি, তাহলে যেই দুইটা পার্টি মেসেজ শেয়ার করতে চাচ্ছে তারা কিছু বিট স্যাক্রিফাইস করে, তাদের মেসেজের কিছু বিট স্যাক্রিফাইস করে মেসেজের একটা নতুন ভার্সন বানাতে পারবে, যেই ভার্সন সম্পর্কে ইভসড্রপার কোনো কিছুই জানবে না। ওকে, তো তো এখানে ম্যাপিং যেটা হচ্ছে যে ওই তো 3টা বিট থেকে 2টা বিট বানানো হচ্ছে, একটা বিট স্যাক্রিফাইস করা হচ্ছে, কিন্তু তুমি ওই 3টা বিটের মধ্যে একটা বিট সম্পর্কে কিছু একটা জানতা, কিন্তু নতুন যে 2টা বিট বানাচ্ছো সেই নতুন 2টা বিট সম্পর্কে তুমি কোনো কিছু বের করতে পারবে না, কারণ এক্সোর থেকে বের করা যায় না। না এক্সোর থেকে বের করতে না, যে তা না, মানে তুমি ম্যাপিংটা মানে এমন ভাবে করেছো, এমন ভাবে করতেছো, ঠিক আছে? মানে আমি যদি ধরো খুব নাইভলি করতাম তাহলে হয়তো বের করা যাইতো, কিন্তু এখানে যেভাবে করছে সেভাবে বের করতে পারবো না। কারণ কি, ধরো আমি x1 জানি আর x2 x3 জানি না, তো y1 যদি x1 আর x2 এক্সর করে বানাই আর y2 যদি x1 আর x3 এক্সর করে বানাই, ওকে, তাহলে মানে বোথ y1 আর y2 এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো আমি জানি না, মানে ইভসড্রপার জানে না। তো মানে কাইন্ড অফ ইট ইজ সিমিলার টু দ্যাট, মানে তুমি এমন দুইটা বিটের এক্সর করতেছো যে ওই দুইটা বিটের মধ্যে একটা বিট জানো কিন্তু আরেকটা বিট জানো না, তাহলে তুমি আসলে এক্সরের রেজাল্টটা
উইথ সার্টেনটি বের করতে পারবা না। বুঝা ঠিক? XOR এর একটা সুবিধা আছে এক্স্যাক্টলি, যে XOR অপারেশনে তুমি একটা বিট জানলে আরেকটা বিট তুমি জানো না। হুম। আচ্ছা আপনারা মানে যেটা মানে বলতেছেন সরি একটা বিট জানলে তুমি আউটপুটটা বলতে পারবে না XOR। জাস্ট একটা বিট জানি। কারণ মানে দুই জিরোর বিটের উপর সাথে ডিপেন্ডেন্ট। XOR করে তুমি মনে করো পেলে হচ্ছে 0, সরি তুমি আউটপুট তো জানো। XOR এর সাথে জিরোর সাথে এক্সোর, জিরোর সাথে যদি আমার একটা আননোন বিট থাকে, এখানে আমার স্টিল দুইটা পসিবিলিটি থাকে, জিরো জিরো হতে এখানে পারে, তোমার 1 হতে 0 পারে। আর 1 থাকে। হ্যাঁ, হ্যাঁ। যদি তুমি 0 করো তাহলে তুমি 0 পাবে, আর যদি 1 করো তাহলে 1 পাবে। কিন্তু তুমি সিমিলারলি 1 এর ক্ষেত্রে একটা সেম বিট জেনে, হ্যাঁ, যদি তুমি একটা বিট 0 জেনে তুমি আসলে বলতে পারছো না যে তোমার আরেকটা বিট কি হবে, আউটপুট জানা সত্ত্বেও। আউটপুটটা কি হবে। হ্যাঁ, এন্ড আপনার কিন্তু এটা করতে পারতাম না। ওকে, যেমন and 0 এর সাথে কিন্তু এন্ড বোঝা যায়। করলে তোমার যাই থাকুক না কেন 0ই আসবে, আবার 1 এর সাথে অর করলে যাই করি না কেন 1ই আসবে। এইটা আইডিয়াটা যদি আরেকটু অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করো, তাহলে এটা আসলে তুমি প্যারিটি ক্যালকুলেশন করছো। হ্যাঁ, ঠিক আছে, কারণ দেখো তোমার দুইটা 1 যখন, তো সেটা ইভেন প্যারিটি, এবং এটা XOR করলে ম্যাপ করছে হচ্ছে 0 তে, আবার দুইটা 0 হলে ম্যাপ করছে 0 তে। তো তোমাকে যদি আমি জিজ্ঞেস বলি যে আমার কাছে দুইটা বিট আছে, একটা বিট আমার 1 আছে, ওই পুরো দুই বিটের প্যারিটি কত, তোমার দ্বিতীয় বিট না জেনে তুমি কিন্তু কোনোভাবেই বলতে পারবে না যে তার প্যারিটি কত, রাইট? বুঝতে পেরেছো? কারণ প্যারিটি একটা 1 হলে চেঞ্জ হয়ে অড ইভেন হয়ে যাবে, আবার যদি 0 হয় তাহলে অড হয়ে যাবে। এই আইডিয়াটাই এখানে ইউজ করছি আসলে, আর কিছু না। স্যার সৌমিত্র স্যার যেটা বলছিল যে একটা বিট থেকে ফেস কল, বিট থেকে ফেস কল বলতে কি আমরা কি তার মানে কি, মানে আমরা যে মেসেজ পাঠাচ্ছি এটা মানে মেসেজ কমপ্লিটলি মেসেজটা যাচ্ছে, কিন্তু কিছুটা ইনফরমেশন হারায় যাচ্ছে। আমরা কিন্তু মেসেজের শেয়ারিং করছি না, আমরা কিন্তু কি এর শেয়ারিং করছি। আচ্ছা, ঠিক আছে, মানে আমার যদি কিছু আমার হারিয়ে কি যায় এর লেন্থের সমস্যা নেই। চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কিটা সিকিউর নাকি সেইটা। এক্স্যাক্টলি, ঠিক আছে, মানে আমি যদি আমার কিছু বিট স্যাক্রিফাইস করে যদি সিকিউরিটি এনশিওর করতে পারি, তাহলে স্যাক্রিফাইস করব না কেন? ওকে, কারণ এখানে তো কোনো মেসেজ নেই, তুমি মেসেজকে এই কি এর সাথে এনক্রিপ্ট করবে। তো আমি যেটা মানে এখানে যেটা হচ্ছে যে আমি কিটাকে সিকিউর করার জন্য আমার কি থেকে কয়েকটা বিট বাদ দিয়ে আরেকটু সিকিউর করার চেষ্টা করব। রাইট রাইট। তো তোমার মনে করো 5000 বিট লাগবে, তুমি দরকার হলে 50,000 দিয়ে শুরু করো, তারপর স্যাক্রিফাইস করে করে তুমি যদি 5000 বিটের কি বের করতে পারো যেটা একেবারে সিকিউর, তো ইউ ডু দ্যাট, রাইট? হ্যাঁ, কারণ আমার দরকার হলো কি এমন একটা কি যেটা মানে কারোর কাছে নেই, এবং শুধু মানে এটা অ্যাকচুয়ালি আমাকে সিকিউরিটি দিচ্ছে। মানে এখানে এর ভিতরে সিকিউরিটি কোনো হলো মেসেজও নেই, কি এর ভিতরে কোনো মেসেজও নেই, রাইট? কারণ কিটা যে একবার যদি মানে সেফলি যদি পাস করতে হবে, তখন তো এনক্রিপশন করার কোনো ব্যাপারই না, এনক্রিপশন করে মেসেজ পাঠানোর কোনো ব্যাপারই না। হ্যাঁ, সেটাই। এন্ড ফাইনালের কোশ্চেনে একটা কোশ্চেন ছিল মনে হয়, এখন যেটা মাথায় আসছে যে ওয়ান টাইম প্যাড প্রোটোকল, যেটা আমরা মানে ওখানে যেন প্রাইভেট কি ডিস্ট্রিবিউশন লাগে, এটার সাথে রিলেট করে, মানে এই কোশ্চেনটা এক্স্যাক্টলি বলতে কি আমি জানি না, বাট আমরা ওয়ান টাইম প্যাড প্রোটোকলে কি করি যে একটা প্রাইভেট কি থাকে, এই কিটা দুইজনের কাছেই থাকে, তারপর আমরা একজন তার মেসেজটা ওই কিতে এনক্রিপশন করে এক্সোর করে এনক্রিপশন করে, তারপর হলো গিয়ে ওই এনক্রিপ্টেড মেসেজটা আরেকজনের কাছে পাঠায়, সে আবার ওই প্রাইভেট কিটা দিয়ে এক্সোর করে আবার মেসেজটা এক্সট্রাক্ট করে। তো এখন কথা হলো এই কিটা পাঠানোর জন্য মানে দুজনের সাথে কিটা যে থাকবে, এই কাজটা এই প্রাইভেট কিটা শেয়ার করার জন্য আমার BB84 ইউজ করে থাকি, ব্যাপারটা কি এরকম? না, ওয়ান টাইম প্যাডে আসলে এক্সপ্লিসিটলি BB84 এর কথা আসে না। কোশ্চেনটা যেটা ছিল মানে ওয়ান টাইম প্যাড প্রোটোকলটা হলো যে তোমার অ্যালিসের কাছে একটা কি আছে, ববের কাছে একটা কি আছে, অ্যালিস ওই কিটা ইউজ করে এনকোড করছে একটা মেসেজ, ববের কাছে পাঠাচ্ছে, বব ওই কিটা ইউজ করে ডিকোড করে ফেলছে। এই একবার এনকোডিং ডিকোডিং হওয়ার পরে তারা ওই দুইজন মানে অ্যালিস আর বব ওই কিটা আর সেকেন্ড টাইম ইউজ করবে না, মানে ওয়ান টাইম প্রত্যেকটা কি একবার করে ইউজ করা হবে। ওকে, মানে এইটার নামটা আসছে হলো তোমার মানে আগে আর কি, যখন প্রথম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হলো এই ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল গুলো বানানো হচ্ছিল, তখন এই কি ডিস্ট্রিবিউশন হইতে হইলো যে ধরো সাপোজ আমেরিকার ইউকে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে চায়, তো আমেরিকার মিলিটারি অফিসাররা একটা প্যাডের মধ্যে, ঠিক আছে, প্যাডের মধ্যে অনেকগুলো পেজ থাকতো, একটা প্যাডের মধ্যে এরকম কি লিখে একটা ব্রিফকেসে বন্ধ করে ধরো ইউকে তে পাঠাই দিল। তারপরে ইউকে তে ডিকোড করার সময়
একটা পেজের ডিকোডিং শেষ হলে ওই পেজটাকে ছিঁড়ে ফেলে দিত। মানে আমি একটা কি একবারের বেশি ইউজ করব না, ওয়ান টাইম প্যাক। ওকে, তো কোশ্চেনটা হলো যে একটা কি যদি একবারের বেশি ইউজ করি তাহলে কি সমস্যা হইতে পারে, সেটা ছিল কোশ্চেন। এটা দিস ইজ নট নেসেসারিলি রিলেটেড টু BB84, এটা ইন জেনারেল ক্রিপ্টোগ্রাফি রিলেটেড একটা কোশ্চেন। যে আচ্ছা ওকে, এখন আমি মনে হয় সিনিয়রিটি ক্লিয়ার করতে পারছি। যদি একটা কি বারবার ইউজ করি তাহলে কি সমস্যা হতে পারে? এই যে কমন ইনফরমেশনটা পেয়ে যাবে স্যার, দুইটা মেসেজের কমন ইনফরমেশনটা পেয়ে যেতে পারে। আচ্ছা স্যার, একটা জিনিস ক্লিয়ার করা ছিল। স্যার আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এলিস হচ্ছে মেসেজটা এনক্রিপ্ট করবে, করে এনক্রিপ্টেড মেসেজটা হচ্ছে একটা পাবলিক চ্যানেলে পাঠাবে, রাইট? তুমি কি BB84 এর কথা বলতেছো? হ্যাঁ, BB84। হ্যাঁ, ধরে নিতে পারো পাবলিক। না, BB84 কিন্তু এটা কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রোটোকল, এখানে কিন্তু কোনো মেসেজ নিয়ে কোনো কথা হয়নি আমাদের। হ্যাঁ, মানে ও হয়তো ভাই কিটাই বুঝাচ্ছে হয়তো। না স্যার, আমি এনক্রিপ্টেড মেসেজটা স্যার মনে হয় ভিডিওতে এরকম ছিল যে মানে BB84 এ আমরা যেটা করি, আমরা একটা কি শেয়ারিং এর প্রসেস নিয়ে ব্যাখ্যা করি, যে দুইজন এলিস আর ববের কাছে একটা সিক্রেট কি থাকবে যেটা অন্য কেউ নিতে পারবে না। হ্যাঁ স্যার, ওই কিটা তো হচ্ছে আমি কিটা অ্যালং দা বেসিস আমি কোয়ান্টাম চ্যানেলে পাঠাবো ববের কাছে। ইয়েস। তারপর বব যখন স্যার ওয়াই প্রাইমটা বের করবে, তারপর ওয়াই প্রাইমটা যখন শেয়ার করবে, সেটাও কি কোয়ান্টাম চ্যানেলে হবে নাকি বব শেয়ার করবে না তো? সেটা ক্লাসিক্যাল, ওটা পাবলিকলি হবে, নরমাল ভাবেই হবে। ওটা পাবলিকলি হবে, ওটা তো আমার বেসিস। ওটা পাবলিকলি হবে। হ্যাঁ, ওটা তো বেসিস, ওখানে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে যে আমার যে শর্টার কিটা যেটা আসছে, ওই যে মানে সিক্রেট বাট শর্টার কি, তো স্যার আমি যখন ডিক্রিপ্ট করব বা এনক্রিপ্ট করি তখন আমাকে কি আর মেসেজটা সেম লেংথের হতে হয় না? মানে আমি তো তো আমার কিটা তো শর্টার হয়ে গেল স্যার, তখন আমি ডিক্রিপ্ট। হ্যাঁ, তাহলে তুমি যখন শুরু করবে, কি ডিস্ট্রিবিউশন আর মেসেজ এনক্রিপশন দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জিনিস। আচ্ছা, ঠিক আছে, তো তোমার আগে কি যখন তুমি এরকম তুমি মনে করো তোমার মেসেজের সাইজ হচ্ছে 10,000 বিট, তো তুমি BB84 করে প্রাইভেসি অ্যাপ্লিকেশন করে দেখলে যে তোমার 500 বিট আছে, ওকে, তাহলে তুমি আবার করবে BB84 আবার রান করবে, এভাবে করে তোমার যখন 1000 বিট হবে তখন তুমি মেসেজ একটা ইয়ে করলে যে ঠিক আছে 1000 বিটের এই কিটা আমরা ইউজ করব, এরপরে হচ্ছে তোমরা মানে অ্যালেক্সার বব ওই মেসেজটা এনক্রিপ্ট করে পাঠাবে। আচ্ছা, বুঝতে পারছি। বাট উই ওয়ার নট কনসার্নড অ্যাবাউট দ্যাট, মানে আমাদের কোর্সে আমরা হচ্ছে কি ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমরা ফোকাস ছিলাম, কিন্তু আরো অনেক ইয়ে আছে, আরো অনেক কিছু আছে। স্যার অ্যাসাইনমেন্ট 7 এর মাঝে হচ্ছে ওই যে x ডট প্রোডাক্ট y XOR z, এটা একটা প্রুফ ছিল, তো এখানে কি x y z আমি র্যান্ডমলি একটা বিট স্ট্রিং জেনারেট করে মানে দেখাবো? না, জেনারেল প্রুফ দিতে হবে, মানে স্পেসিফিক একটা বিট স্ট্রিমের জন্য প্রুফ করলে হবে না। আচ্ছা, প্রুফ ইট জেনারেলি, মানে তোমার ওই o ডট o প্লাস ওইগুলা তো মানে ডেফিনিশন দেওয়া আছে প্রবলেমে, রাইট? তো ডেফিনিশন গুলো ইউজ করে তারপর করতে হবে। আচ্ছা, আর এখানে ডট প্রোডাক্ট বলতে এন্ড গেটটাই তো স্যার, মানে বিট স্ট্রিং এর ক্ষেত্রে যদি চিন্তা করি। হ্যাঁ, বিট ওয়াইজ এন্ড প্লাস যোগ, ওই তো ডট প্রোডাক্ট বলতে যা বোঝায় মড 2। আচ্ছা স্যার, এখানে মড 2 আমি যেভাবে মানে আমি একটা ড্রাফট লিখেছিলাম, ওখানে আমার মড 2টা লাগে নাই, মানে অ্যাকচুয়ালি মড 2 লাগে নাকি আমি ভুল করছি নাকি নাকি মড 2 কোন স্টেপে লাগে নাই মড 2? মানে আমার কোনো মানে আমি আচ্ছা মানে আমি বুঝছি কি হয়েছে, ও করছে যে লেফট হ্যান্ড সাইডটাকে x o ডট y এটাকে ও লিখছে হচ্ছে x1 y1 x2 y2 ডট 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 x and yn, এইভাবে করে সবগুলাকে ভাঙছে আর কি, আই গেস, রাইট? আমি ভাঙছি এখানে। হ্যাঁ, যেমন আমি শুধু লেফট সাইডটা নিয়ে কাজ করছিলাম মোস্ট প্রবাবলি। তো লাস্টে যেটা হয় যে x1 ইনটু ব্র্যাকেট হলো y1 XOR z1, তারপর x2 ইনটু y2 XOR z2, এরকম ব্যাপারটা। তারপর পুরোটা মড 2 তে আছে। রাইট সাইডেও কিন্তু কাহিনীটা সিমিলার যদি আমি তো আমাদের দুই সাইড থেকে দুই ম্যাচ করাতে পারি। আমি রাইট মানে লেফট হ্যান্ড সাইডে কিছুটা ভাঙা আনলাম, রাইট সাইড হ্যান্ডটা কিছুটা ভাঙা আনলাম, তারপর দুই সাইড ম্যাচ করতে পারি। তো মড 2 এ তো তেমন কোনো প্যারা মানে মড 2 এ তেমন কনসার্ন হওয়ার লাগছে না আমার, যে আমি কোনো যে ম্যাচ করতে পারি, তাই না স্যার? নাকি
কি লাগবে? এক্স্যাক্টলি কি ম্যাচ হবে মড টুটা জানি না যদি ম্যাচ, না থাকতো? আমি জানি না, আমি এটা পুরো শেষ করতে পারি। এক্স্যাক্টলি ম্যাচ, হ্যাঁ এক্স্যাক্টলি প্রবাবলি ম্যাচ হবে, প্রবাবলি মনে হচ্ছে, হ্যাঁ মনে হয় এক্স্যাক্টলি ম্যাচ হওয়ার কথা। হ্যাঁ মানে মড টুটা না থাকলেও এই আইডেন্টিটিটা কাজ করবে মডটা প্রবাবলি। এক্সনের উপর ডিস্ট্রিবিউটেড না, হ্যাঁ ভাই, তাহলে তো হবেই। এক্সনের উপর যদি মডটা ডিস্ট্রিবিউটিভ হয় তাহলে তো এটাই প্রুভ করতেছে ওরা। ইয়েস, মানে আমার যে যেটা বললাম আগে প্রথমে, যে আমাদের কমিউনিটিভ অ্যাসোসিয়েটিভ ডিস্ট্রিবিউটিভ হইতে প্রপার্টি পারে। অনেক এক্সাম কোনটা কোনটা অ্যাপ্লিকেবল আমার এগুলো বোঝা লাগতেছে, এগুলো একটু হাতে ওগুলো একবার ক্লিয়ার হয়ে গেলে আমি মনে হয় এটা সলভ করতে হবে। এটা সহজ, এটা একটা ম্যাথ প্রবলেম, এটার সাথে আসলে কোয়ান্টাম কম্পিউটিংয়ের কোনো সম্পর্ক নেই। এটা নরমাল মানে বুলিয়ান এটা অ্যালজেব্রা, লাগে আর কি, এটা নরমাল বুলিয়ান অ্যালজেব্রাই বলা যায়। হ্যাঁ এটা অনেক লাগে, বাট আর কিছু কোশ্চেন? ফাইনাল ভাইবার সময় আমার কি স্ক্রিন শেয়ার করে কিসকিট ল্যাপটপ বের করে তারপর কোড করে দেখানো লাগবে, নাকি জাস্ট এমনি নরমাল খাতা করে দেখাবো? কোড লিখে দেখাতে পারলেই হবে আই গেস। স্ক্রিন শেয়ার করে করো বা খাতায় করো, স্ক্রিন শেয়ার করে করাতে ইজিয়ার। কোড কখনো খাতায় লেখা খুবই অস্বস্তি লাগছে। হ্যাঁ তোমরা চাইলে স্ক্রিন শেয়ার এটা করতে যদি বলেন আমাদের 120 কোড কোড খাতা লিখলে কি সবকিছু আমিও লিখছি আমার জীবনে খাতায় কোড লিখছি, লিখি নাই যে তা না, খুব অস্বস্তি লাগে আর কি। আর কিছু কারো? ফাইনাল হচ্ছে পরশুদিন তোমাদের, রাইট? আজকে 26, 27, 28, ঠিক আছে। আমরা কি মানে যেমন এখানে যেটা দেখলাম যে সুপার ডেন্স কোঅর্ডিনেটর প্রিভিয়াস মিড টার্ম টপিক ছিল, এবারে তেমন কিন্তু মিড টার্ম টপিক খুব একটা বেশি ছিল না। আমাকে বাকিগুলোকে রিভিশন দিব নাকি জাস্ট এগুলো যা আছে আইডিয়াগুলো ইউজ করতে হতে পারে কোথাও, মানে এখনকার যেই আগে তো আমাদের বেসিক লিনিয়ার অ্যালজেব্রা, বেসিক কোয়ান্টাম মেকানিক্স এগুলো ছিল, রাইট? এখন তো আমরা কি করছি, এগুলোর অ্যাপ্লিকেশন করছি, তাই না? তো এই অ্যাপ্লিকেশনে লাগতে পারে আইডিয়াগুলো কোথাও কোথাও। আমরা তো জিজ্ঞেস করতে পারি যে এটা কেন হলো, ওটা কেন হলো, ওটা ঘটলে তখন তোমাকে হয়তো এক্সপ্লেইন করার সময় ওটা লাগতে পারে, বাট স্পেসিফিক্যালি তো কোশ্চেন নেই আগে থেকে, বাট জানা লাগবে টপিকগুলো, মানে মাথায় থাকলে ভালো। ফাইনাল 29 তারিখ না স্যার? 28, 29 দুই দিন, ওকে। যার যেদিন পরে লিস্ট দিয়ে দিবেন আজকে দিয়ে দেবো, এই যে একটু পরে। স্যার আমার 28 তারিখ ফাইনাল আছে। আচ্ছা আমরা যে লিস্ট দিব, এরপরে যদি ওই দিন কারো সমস্যা থাকে অন্য দিনে চেঞ্জ করতে চাও সেটা করা যাবে। ওকে। ওটা এমন কোনো স্ট্রিক্ট টাইম নাই, মানে ওভাবে সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ক্লাসরুমে পোস্ট করতে পারো, উই উইল ট্রাই টু হেল্প। আর তোমরা প্রিপারেশন, আচ্ছা তোমরা যেভাবে খুশি প্রিপারেশন নাও, তোমরা নিজেরা কথা বলো, কোনো এক্সপার্টকে জিজ্ঞেস করো বা যেভাবে খুশি করো। You know the rules, right? You have already given the midterm exams, so you know. Preparation নিয়ে, and I hope you guys will do well. Okay. আচ্ছা তোমরা ভালো মতো প্রিপারেশন নিও, এই কোশ্চেনগুলো মানে প্রত্যেকটা বিটস এন্ড পিসেস ভালো মতো জানলে পারবে, সমস্যা নেই। ওকে আসি স্যার, ঠিক তাহলে আছে। আসসালামু আলাইকুম। ওকে আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওকে আমি তাহলে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ ওকে স্যার। স্যার রেকর্ডিংটা পোস্ট করে দিন। হ্যাঁ রেকর্ডিংটা পোস্ট করে দিচ্ছি।
থ্যাংক ইউ স্যার